আমরা ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, প্রকৃত সংখ্যাগুরু, প্রস্তাবনা ও কমিউনিস্ট পার্টি। ১. প্রস্তাবনা। মানব সভ্যতার মূল চালিকা শক্তি হল শ্রম। সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ প্রকৃতির সঙ্গে লড়ে টিকে আছে এবং ধাপে ধাপে গড়ে তুলেছে আধুনিক সমাজ। এই শ্রমের প্রধান বাহক ক্ষেতমজুর, কৃষক ও শ্রমিক। তারা খাদ্য উৎপাদন করে, শিল্পে দ্রব্য তৈরি করে, দেশকে এগিয়ে নিয়ে যায়। অথচ দুঃখজনকভাবে ইতিহাসের প্রতিটি যুগেই এই সংখ্যাগুরু শ্রেণী বঞ্চিত হয়েছে শোষকের হাতে। আজও একই অবস্থা বিদ্যমান। ভারতের মতো কৃষিপ্রধান দেশে জনসংখ্যার বড় অংশ এখনও সরাসরি বা পরোক্ষভাবে কৃষি ও শ্রমের সঙ্গে যুক্ত। গ্রামে ক্ষেতমজুর ও কৃষক আর শহরের শিল্প শ্রমিক মিলিয়ে এই ৩ শ্রেণী দেশের প্রকৃত সংখ্যাগুরু। কিন্তু রাষ্ট্রীয় নীতি, সম্পদ ও ক্ষমতা তাদের হাতে নেই, বরং কুক্ষিগত রয়েছে এক ক্ষুদ্র পুঁজিপতি ও জমিদার শ্রেণীর হাতে। ২. সংখ্যাগুরু কারা ও কেন? সংখ্যাগুরু বলতে শুধু সংখ্যার দিক থেকে বড় অংশ বোঝায় না, বরং সমাজের মৌলিক ভিত্তিকে যারা বহন করছে তাদেরও বোঝায়। ক্ষেতমজুর, যারা জমি নেই বা সামান্য আছে, অন্যের জমিতে মজুরি খেটে জীবন চালায়। কৃষক, ছোট ও মাঝারি কৃষক, যারা পরিবারসহ জমি চাষ করে সমাজকে খাদ্য দেয়। শ্রমিক, শহর ও গ্রামের শিল্প, কারখানা, নির্মাণ শিল্প, পরিবহন সহ প্রতিটি ক্ষেত্রে নিয়োজিত শ্রমজীবী মানুষ। তথ্য বলছে ভারতবর্ষের ২/৩ মানুষ আজও কৃষির সঙ্গে যুক্ত, আর শহরে দ্রুত বেড়ে চলেছে শ্রমজীবী শ্রেণী। এরা শুধু সংখ্যায় নয়, সমাজের উৎপাদন ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতেও রয়েছে, তাই এরা প্রকৃত সংখ্যাগুরু। ৩. সমাজে তাদের ভূমিকা। ক্ষেতমজুর, কৃষক ও শ্রমিক ছাড়া সমাজের অস্তিত্ব কল্পনাই করা যায় না। খাদ্য উৎপাদন, কৃষক ক্ষেতমজুর না থাকলে একদিনও মানুষ টিকে থাকতে পারবে না। উৎপাদন শিল্প, শ্রমিকরা কলকারখানা, রেল, বিদ্যুৎ, খনি, নির্মাণ সব জায়গায় কাজ করে সমাজের ভিত্তি গড়ে তুলছে। অর্থনীতির চালিকা শক্তি, এদের উৎপাদিত ফসল, দ্রব্য, শ্রম এসব বিক্রি করেই রাষ্ট্র আয় করে। কিন্তু যাদের শ্রমে সমাজ চলে তারাই সবচেয়ে অনিশ্চিত জীবনযাপন করে। ৪. শোষণ বঞ্চনার চিত্র। এই প্রকৃত সংখ্যাগুরু শ্রেণী আজ সর্বাধিক শোষিত। ক্ষেতমজুর, দিনের পর দিন কাজ করেও ন্যায্য মজুরি পায় না। গ্রামে আধিপত্য করে মহাজন, বড় চাষি ও জমিদার। কৃষক, ঋণের জালে বন্দী হয়ে বহু কৃষক আত্মহত্যায় বাধ্য হয়। কৃষিপণ্যের দাম ঠিক করার ক্ষমতা তাদের নেই। শ্রমিক, অনিশ্চিত কাজ, কম মজুরি, দুর্ঘটনা, শ্রম আইন অমান্য এসব তাদের নিত্যসঙ্গী। অন্যদিকে পুঁজিপতি জমিদার গোষ্ঠী রাষ্ট্রের নীতি নিজেদের পক্ষে সাজিয়ে নেয়। তারা রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে ও সংখ্যাগুরুর কণ্ঠ রোধ করে। ফলে সমাজে বিরাট বৈষম্য তৈরি হয়েছে। ৫. ঐতিহাসিক প্রেক্ষাপট। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও ক্ষেতমজুর, কৃষক ও শ্রমিকদের ভূমিকা অপরিসীম। ১৯৪৬ সালের নৌবাহিনীর বিদ্রোহ থেকে শুরু করে তেলেঙ্গানা কৃষক আন্দোলন, তেবাগা আন্দোলন, অসংখ্য শ্রমিক ধর্মঘট সব জায়গায় এদের আত্মত্যাগ। কিন্তু স্বাধীনতার পরও রাষ্ট্র ক্ষমতা এদের হাতে আসেনি। শাসক শ্রেণী রয়ে গেছে পুঁজিপতি ও জমিদারদের হাতে। ৭ বছর বয়সে কমিউনিস্ট পার্টির ভূমিকা। এখানেই আসে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ৬. কমিউনিস্ট পার্টি ঘোষণা করে শ্রমিক শ্রেণী রাষ্ট্রের নেতৃত্ব নেবে। ভূমি সংস্কার করে জমির মালিকানা কৃষকের হাতে দিতে হবে। ক্ষেত মজুরের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শিল্প শ্রমিকের কর্মসংস্থান, মজুরি, সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে হবে। কমিউনিস্ট পার্টি বুঝতে পেরেছে অর্থনৈতিক দাবি আলাদাভাবে তুললে সাময়িক সাফল্য মিলতে পারে, কিন্তু স্থায়ী মুক্তি পেতে হলে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন অনিবার্য। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা যদি শ্রমিক কৃষকের হাতে না আসে তবে শোষণ শেষ হবে না। ৭. সংগ্রামের দিক নির্দেশ। কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু জনগণের ঐক্যের ডাক দিয়েছে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ঐক্য, বিভাজন ভেঙে একসঙ্গে লড়তে হবে। ৮. উপসংহার। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর আমরাই প্রকৃত সংখ্যাগুরু। আমাদের শ্রমেই সমাজ টিকে আছে, কিন্তু শাসন চলে সংখ্যালঘুর। এই অবস্থা অন্যায়, অযৌক্তিক ও অমানবিক। তাই আমাদের কর্তব্য হল কমিউনিস্ট পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়া। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই পারে জমি, শ্রম ও শিল্পের শোষণ বন্ধ করতে।
সমানাধিকারের সমাজ গড়ে তুলতে, গণতন্ত্রকে সত্যিকারের গণতন্ত্রে রূপ দিতে, এক নতুন সমাজ, শ্রমিক কৃষক ক্ষেতমজুরের সমাজ গড়ে তোলার স্বপ্নই আমাদের সংগ্রামের লক্ষ্য। এ সমাজ হবে শোষণহীন, বৈষম্যহীন ও প্রকৃত স্বাধীনতার সমাজ।